This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি ফুল অ্যান্ড ফাইনাল সম্প্রীতির সঙ্গে আমি লিমা রয়েছি। নজর রাখছে এই মুহূর্তের বড় খবরের দিকে। এসআইআর আবহেই ভোট ম্যাপিং এ তোড়জোড় বঙ্গ বিজেপির। এই মুহূর্তে বড় খবর, কলকাতা ও শহরতলির জন্য হবে ভোট ম্যাপিং, আর সেই রূপরেখা অর্থাৎ কর্মসূচির রূপরেখা ঠিক করতে আজকে গেরুয়া ব্রিগেডের বৈঠক রয়েছে। আমি এই বিষয়ে কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, ঠিক এই বৈঠকে কি কি ঠিক হতে চলেছে? দেখো, ইতিমধ্যেই দুই কলকাতার অর্থাৎ উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার এই বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে বৈঠক শুরু হয়েছে যাদবপুর এবং দমদম এলাকার। গত কয়েকটি নির্বাচনে এই সমস্ত জায়গাতে বিজেপির ফলাফল কী ছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ব্যবধান কী ছিল তাদের, মুসলিম জনসংখ্যার কী অবস্থা ওই সমস্ত এলাকায়, পুরো ভোটে কী রেজাল্ট হয়েছিল, বিধানসভা ভোটে কী অবস্থা ছিল বিজেপি বা তৃণমূল কংগ্রেসের, সেখানে আন্দোলন করলে কতটা সাড়া পাওয়া যায়, স্থানীয় স্তরে কী কী সমস্যা রয়েছে, এই সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করছেন ভূপেন্দ্র যাদবরা। এবং সেই অনুযায়ী এই সমস্ত এলাকাতে অর্থাৎ এই 4টি লোকসভার অন্তর্গত যে 28টি বিধানসভা রয়েছে সেখানে কিভাবে এগোতে পারে দল, কি আন্দোলন করতে হবে, কোন প্রার্থীকে করা যায়, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু বৈঠক হচ্ছে। যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করতে নারাজ। বিজেপি নেতৃত্বের বক্তব্য যে শুধুমাত্র 28টা নয়, রাজ্যের 294টা ক্ষেত্রেই এইভাবে তারা এগোতে চাইছেন এবং যে কোনো নির্বাচনের ক্ষেত্রে রণকৌশল একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে এবং সেই কারণেই তার আগে নিজেদের শক্তি বুঝে নেওয়া, নিজেদের কোথায় দুর্বলতা রয়েছে সেই সমস্তকেই হিসাব নিকাশ করছেন ভূপেন্দ্র যাদবরা এবং সেই অনুযায়ী তারা পরিকল্পনা সাজাচ্ছেন। তোমায় যেমনটি বললাম যে ইতিমধ্যেই দুই কলকাতার বৈঠক শেষ হয়েছে এবং এই মুহূর্তে দমদম এবং যাদবপুরের বৈঠক চলছে। এবং বলে রাখা ভালো, এই বৈঠকের পর আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং যে বৈঠক সন্ধ্যেতে হওয়ার কথা, যেখানে আসার কথা রয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যের। অর্থাৎ এই বৈঠকগুলো থেকে কি কি নির্যাস উঠে আসছে। ইতিমধ্যে জ্যোতির্ময় সিং মাহাতো তো টার্গেট বলে দিচ্ছেন, 200 টার্গেট, আর সজল ঘোষ বলছে এসআইআর হবে, ভোট হবে। শুনবো কি বলেছেন। ভারতীয় জনতা পার্টি একদম পুরোপুরি প্রস্তুত আছে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করার জন্য যা যা করার সবগুলো করছে এবং সেভাবে আমরা এগোচ্ছি। দফায় দফায় বৈঠক করতে হচ্ছে একদম স্বাভাবিকভাবে। যে কোনো রাজনৈতিক দলের যে কোনো আপনার যদি কোনো অর্গানাইজেশন চালাতে হয় তো বৈঠক করাটা তো স্বাভাবিক আছে। আমাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক এসছেন, উনি যেখানে যেখানে মনে হচ্ছে সেখানে সেখানে উনি একদম যা ফাঁক ফোকর আছে সেগুলো একদম পুরোপুরি ফুল ভেজে প্রস্তুতি নিয়ে আর এগোচ্ছেন। দেখুন, আমরা সব কটা বিধানসভার জন্যই ফোকাসে আছি। আমরা একদম টার্গেটে আছি, 200-র কাছাকাছি আমরা সিট জিতব। ভালো হবে, ভোটটা করাতে হবে, এসআইআরটা প্রয়োজন। এই দুটো বিষয় যদি করতে পারে তো মানে রাষ্ট্রের এক রাষ্ট্রযন্ত্র কাজ করে সন্ত্রাসীদের হয়ে, সেটা যদি সামলাতে পারে তাহলে 100বার ভালো ভোট হবে। কলকাতা শহরে বোধহয় 60খানার কাছাকাছি এর রেজাল্ট আছে, পজিটিভ রেজাল্ট 60টা ওয়ার্ডে। তো যদি 60টা ওয়ার্ডে পজিটিভ রেজাল্ট হয়, সেখানে আমরা কলকাতা পুরসভায় 3 থাকবো কেন? তার মানে ওইখানটাই আমাদের ব্যর্থতা আছে বলে পারিনি। আর শুনুন, যার আর একবার বিজেপিকে ভোট দেওয়ার হ্যাবিট আছে সে অন্য জায়গায় ভোট থরি দেবে বারবার। তৃণমূল কি মনে করছে? আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। তন্ময় বাবু, জ্যোতির্ময় সিং মাহাতো বলছে বিজেপি সামনের বিধানসভা নির্বাচনে টার্গেট রাখছে 200, আপনি কি বলবেন? হ্যাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো যা বলছেন 2021-এর নির্বাচনে ওনার বর্দা মাননীয় অমিত শাহ একই কথা বলেছিলেন, আর কি তার 200 পার, সেখানে দাঁড়িয়েছিল হচ্ছে 77-এ। তো এখন বর্দা যখন বলেছিলেন সেখানে 77 হয়েছিল, এখন ছোটটা 200 পার বলছে, তার মানে সেটা কমে গিয়ে 50-এর নিচে নামবে, সেটাই স্বাভাবিক। পাটিগণিত তাই বলছে, আমরা তো প্রথম থেকে তাই বলছি যে বিজেপি 50 পেরোতে পারবে 2026, সেটাই বাস্তব। তো জ্যোতির্ময় সিং মাহাতো ওনার দাদার যে কথা সেটাকেই মান্যতা দিয়েছেন এবং মেনে নিয়েছেন যে 50টা সিটই পাবে। ধন্যবাদ আপনাকে। আমরা এর আগে শুনবো শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির টার্গেট নিয়ে ঠিক কি বলেছিলেন। 16-তে 3,
21-এ 77, 26-এ 177। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সেট নিয়ে বিজেপি সরকারে আসবে। আচ্ছা, আবারও কি পদ্ম পাতায় সুনীল সিং? নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আচরণে এই জল্পনা তো বাড়ছে। সুনীল সিংকে পদ্ম ফুল উপহার শুভেন্দু অধিকারী, পাল্টা বিরোধী দলনেতার পায়ে হাত দিয়ে প্রণাম তৃণমূল নেতার। সৌজন্যের আড়ালে কি রাজনৈতিক সমীকরণ? 26শে ভোটের আগে কি আবারও দলবদল সুনীল সিং এর? বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন, উনি দেখে আমার বললেন সুনীল, যখন উনি আমাকে আওয়াজ দিলেন তখন আমি কী করলাম, আমার যাওয়া উচিত আছে, আমরা একসঙ্গে বিধানসভায় ছিলাম, গিয়ে দৌড়ে একটু নমস্কার করলাম, প্রণাম করলাম। আমার সবসময় বড় লোককে সম্মান দেওয়ার আমার সবসময় করি। হ্যাঁ, উনি গাড়িতে একটা পদ্মফুল রেখেছিলেন, এটা কোনো বলে যে তোমাকে একটা পদ্মফুল দিচ্ছি, আমি নিলাম, কোনো ব্যাপার নেই। না না, এমন কোনো বিজেপি কোনো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর কথা বলা মানে বিজেপি যাওয়ার কোনো মানে নেই। ভাইফোঁটার দিনেই ভরতপুরের হুমায়ুন কবিরের নতুন হুঙ্কার। এবার সরাসরি নিজের দলকেই চ্যালেঞ্জ ভরতপুরের এই তৃণমূল বিধায়কের। কি বলছেন? চ্যালেঞ্জ করে নিজের দলকে যে আমাকে দল থেকে বের করে দেয়া হোক, আর তারপর আমি বোঝাবো এই জেলার রাজনীতি কাকে বলে। মুর্শিদাবাদের তৃণমূলের আসন 20 থেকে 10-এ নামিয়ে আনার হুঙ্কার হুমায়ুন কবিরের। এই জেলায় যারা রাজনীতির পদে আছে তারা কোথায় ছিল, কিভাবে এসেছে, তাদের দেয়ালে ছবি টাঙানো হবে। হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। এমনকি পুলিশের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগে সরব হুমায়ুন কবির। চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ বাক্য আছে গ্রামগঞ্জে। তা যারা চোচ্ছাচর্ম করছে, বালির ঘাট থেকে তোলাবাজি করছে, পুলিশের সাথে তোলা নিচ্ছে, ভাগ নিচ্ছে, পুলিশও মজা পেয়ে গেছে, এসবগুলা বলতে গেলে বলে হুমায়ুন কবির দল বিরোধী। তা দল বিরোধী তোমরা করাচ্ছ, তাই করছি, বের করে দাও না। দেখি, আমি বেরিয়ে তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। শুধু পরীক্ষা করে নিক, হুমায়ুন কবিরকে সাইড করে দিক, দিয়ে দেখে নিক যে কটা সিট এই যারা মডেল সেজেছে, এই বিশ্ব, এই অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান, জাকির হোসেন, এই তো নেতা। বাকিদের তো আমি মনে করি তরকারিতে তেজপাতা। আমাকে যদি কেউ অসম্মান করার চেষ্টা করে, আমি তো বলছি আমি দাঁড়াবো দুটো সিটে, দুটোতেই জিতে দেখাবো। পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাবো। এবং আমি বলছি যে 20 আছে তো 10-এ যদি নাম নামিয়ে এনে দিতে পারি তো আমার সেদিনকে জবাব হবে। অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, নীলিমের বিশ্বাস, কাউসার হোসেন, এই 5-6জন নেতার একবারে লাইন করে প্লাকার্ড দিয়ে ভোটে নামক, আর আমি একা আমার ছবিটা দিয়ে এই জেলায় ভোটে নামবো, দেখাবো যে কার কত মানুষের জনসমর্থন আছে। কোনো অসুবিধা নেই। কৌশিক আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। কৌশিক, আর এবার কোনো বিতর্কিত মন্তব্য না, সরাসরি নিজের দলকেই চ্যালেঞ্জ যে জল থেকে যদি তাকে বার করে দেওয়া হয় বা সাইড করে দেওয়া হয়, তাহলে মুর্শিদাবাদে 20টা থেকে সিট সোজা 10-এ তিনি নামিয়ে আনবেন। দেখো, একদমই হুমায়ুন কবির যে কথাটা বলছেন সেখানে কোথাও যেন একটা গুরুত্ব রয়েছে। কারণ যদি 2016 নির্বাচন দেখি, সেখানে কিন্তু তিনি নির্দল প্রার্থী হয়ে 70,000-এরও বেশি ভোট পেয়েছিলেন। সেই জায়গা থেকে তিনি এই কথা বুকে সাহস পান বলতে। এবং পাশাপাশি হুমায়ুন কবির যে 10-এ নামিয়ে নিয়ে আসবে, তবে বেশ কিছু সিটে তার প্রভাব রয়েছে। যেমন তার নিজের বিধানসভা, যেখানে তার বাড়ি রেজিনগর, পাশে বেলডাঙ্গা, এছাড়াও তবে এই সিটগুলি এবং নওদা রয়েছে, ভরতপুর রয়েছে, পাশাপাশি যে 4টে সিট রয়েছে। আর কৌশিক, একেবারে ঠিক বেলডাঙ্গা রেজিনগরের কথা তিনি উল্লেখ করেছেন, উল্লেখ করে বলছেন এই দুটো সিট থেকে দাঁড়িয়ে তিনি জিতে দেখাবেন। শুধু তাই নয়, যে সমস্ত জেলা নেতৃত্বের নাম তুলে তিনি বিষোদাগার করেছেন। কৌশিক, একটু সঙ্গে থাকো, একবার শোনাই আপনাদের যার বিরুদ্ধে মূল বিষোদাগার হুমায়ুন কবিরের, সেই তৃণমূল কংগ্রেসের বহরমপুরের যে সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার, তার বাকি বক্তব্য শোনাই আপনাদের। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়, সে সাংগঠনিক হোক, সে অন্য সংস্থার হোক, যারই হোক, আমরা সেই দায়িত্বটা পালন করি। এর ফলে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার,
তৃণমূল কংগ্রেসকে যদি কেউ চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ বিনয়ের সাথে গ্রহণ করছি। বিগত দিনেও করেছি সিপিএম কংগ্রেসের কাছে। তৃণমূলকে চ্যালেঞ্জ করলে নিশ্চিতভাবে আমি তো আর কিছু করে দিতে পারবো না, একা অপূর্ব সরকারের পক্ষে সেটা সম্ভব না। তৃণমূলের কর্মীরাই যথেষ্ট তার জবাব দেওয়ার জন্য। আমি ব্যক্তি কি চাইলাম না চাইলাম তার কোনো মূল্য রাজনীতিতে নাই। আমি আরেকবার চলে যাবো একটু কৌশিকের কাছে। কৌশিক, 26-এর ভোটের আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এই যে স্পষ্ট বিভাজন, এটা কত বড় অস্বস্তি শীর্ষ নেতৃত্বের কাছে? দেখো, তোমাকে যেমনটা শুরু করেছিলাম যে 4টে বিধানসভার কথা বললাম, এর পাশাপাশি বেশ কিছু বিধানসভায় যদি সংখ্যালঘু ভোট সরে যায় তাহলে কিন্তু অস্বস্তি বাড়াবে শাসক দলের। যেমন বেশ কিছু বিধানসভা রয়েছে যার ইকুয়েশন 50-50, অর্থাৎ সংখ্যালঘু ভোট এবং সংখ্যাগুরু হিন্দু ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে কান্দি, নবগ্রাম এবং এছাড়াও খড়গ্রাম, এই সমস্ত বিধানসভায় কিন্তু সব থেকে বড় প্রভাব পড়বে। তাছাড়াও আর একটা বিধানসভা রয়েছে জঙ্গিপুর, যেটা জাকির হোসেনের কেন্দ্র, সেখানেও কিন্তু একটা বড় প্রভাব পড়বে এই ভোট ভাগাভাগির। জাকির হোসেনের নামও তিনি উল্লেখ করছেন বিষোদাগার করার সময়। কৌশিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আর কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী? তিনি বলছেন যে টিকিট পাওয়ার জন্যই এসব বলছেন হুমায়ুন কবির, টিকিট পেয়ে গেলেই আবার চুপ করে যাবেন, এমনই কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। শোনাই আপনাদের। সারা পশ্চিমবঙ্গ জুড়ে দলের মধ্যে অন্তদ্বন্দ্ব চলছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে। টিকিট কনফার্ম করে দিক, কালকে থেকে চুপ হয়ে যাবে। এটা টিকিট দাও, টিকিট দাও, টিকিট দাও, আমি গালাগালি করতে লেগে যাবো। ক্ষমতা যে পুলিশের ব্যবস্থা নেই, পশ্চিমবঙ্গ সরকার চোর, তার জন্য নতুন করে তৃণমূলের নেতাকে সেটা বলে দেওয়ার দরকার নেই। পশ্চিমবঙ্গের সব মানুষ যারা তৃণমূল চোর, এটা জন্য নতুন করে কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যারা তৃণমূল দল করেছে, তৃণমূল দল থেকে চুরি করেছে, লুট করেছে, ধান্দা করেছে, তারা এখন তৃণমূলকে যদি চোর বলে, তার মধ্যে নতুনত্ব কিছু নেই। নতুন কিছু সব পুরনো কথাই বলছে। এর আগে সাধারণ মানুষ বলেছে, তখন তারা মারতে গেছে, এখন তারা বলছে। সমস্যাটা এই জায়গায়। এদিকে অধীর রঞ্জন চৌধুরী তখন তিনি যেটা বলছেন যে টিকিট পাওয়ার জন্যই এহেন মন্তব্য হুমায়ুন কবিরের, পাল্টা আবার সুকান্ত মজুমদার তিনি বলছেন দল থেকে বারই করে দেওয়া হোক, দলের মধ্যে থেকে এসব বলে কি লাভ? কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাই আপনাদের। হুমায়ুন কবির সাহেব মাঝে মাঝে এরকম জেগে ওঠেন, মাঝে মাঝে নানা রকম কথা বলেন, আমরা তার যৌক্তিকতা বুঝতে পারি না। যদি লড়তে হয় তাহলে বাইরে গিয়ে লড়ো, তুমি ওখানে থেকে কীভাবে লড়বে? তুমি বলছো তৃণমূলের সাথে লড়াই করব, অমুক করব, তমুক করবো, অথচ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার সাহস দেখাতে পারছো না, তাহলে তুমি লড়াই করবে কিভাবে? আমরা যেমন উল্টো দিকে লড়াই করছি, গুলি খেলেও লড়াই করব, বা আমাদের সাংসদের মুখ ফাটিয়ে দিয়েছে তাও লড়াই করব, ভোটে জিতলেও লড়াই করব, ভোটে হারলেও লড়াই করব। লড়াই আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত এই দেশদ্রোহী সরকারকে আমরা এই দেশ থেকে উৎখাত করছি। আপনাদের শোনালাম কংগ্রেস বিজেপির প্রতিক্রিয়া। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, হুমায়ুন কবিরের মন্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিভাবে দেখছেন এই বিষয়টা, যেখানে কংগ্রেস বলছে টিকিট পাওয়ার জন্য মন্তব্য, বিজেপি বলছে দল থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহ করুন, আপনারা কি বলবেন? না, ওই ফেসবুকে দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। সুকান্ত মজুমদার আপ্রাণ চেষ্টা করছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে যদি আবার 2019-কে রিপিট করা যায়, আবার যদি ক্যান্ডিডেট করা যায়। আর ওদিকে অধীর চৌধুরী এত বড় বড় ডায়লগ মারছে, এদিকে হুমায়ুন কবির নাকি কদিন আগে বলছিল যে প্রিয়াঙ্কা গান্ধী ওকে ফোন করার চেষ্টা করছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে, তো অধীর চৌধুরী আর সুকান্ত মজুমদার নিজেদের মধ্যে কালনেমির লঙ্কা ভাগ করে নিক না। আমরা পরিষ্কার বলছি, হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন ওটা দলের বক্তব্য নয়, উনি ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে বলেছেন, তার ব্যাখ্যা হুমায়ুন কবির দেবেন। এই বক্তব্য দল এন্ডোর্স করে না, শৃঙ্খলা রক্ষা কমিটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে। আর আবারও বলছি, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ছবি আর সিম্বল ছাড়া বাকি সকলের শূন্য। 2019-এ সেটাও প্রমাণ হয়ে গিয়েছে, 2021-এও প্রমাণ হয়েছে, 24-এও প্রমাণ হয়েছে। কেউ যদি নিজেকে দলের ঊর্ধ্বে ভাবেন, 26-এ আবার সেটা বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ প্রমাণ করে রেখে দেবেন। ধন্যবাদ অরূপবাবু। এসআইআর শুরুর আগে কমিশনের বড় ভয়, বিএলওদের স্বস্তি দিতে করা হচ্ছে নির্বাচন কমিশন। এসআইআর শুরু হলেই সব ক্ষমতা থাকবে কমিশনের হাতে। তাহলে কি বিএলওদের স্বস্তি মানে শেষমেশ বলা হচ্ছে? আমি শ্রাবন্তীর কাছ থেকে বিষয়ে আরো তথ্য জানবো। শ্রাবন্তী, দেখো, সাধারণত এমসিসি লাগু হলে যখন কোনো নির্বাচন হয় তখন সেই ধরনের একটা কোটা নিয়ন্ত্রণ চলে যায় কমিশনের হাতে। এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম বর্তাবে
এবং বিএলও যারা মুখ্য কাজ করবেন তাদেরকে কোনো রকমভাবেই যে আদার্স কাজগুলো এই মুহূর্তে তারা করছেন, যেহেতু তারা অধিকাংশই সরকারি কর্মী, সেই সমস্ত কাজ করতে হবে না। অর্থাৎ স্কুল শিক্ষকদের সবথেকে বড় যে আপত্তি ছিল এই ডিউটি করতে, তারা কখন সময় বার করবেন সেখান থেকে নিষ্কৃতি দিতে চলেছে কমিশন। 2, যে সমস্ত আধিকারিকরা এই এসআইআরের সঙ্গে যুক্ত থাকবেন তাদের কোনো রকমভাবেই রাজ্য সরকার বদলি করতে পারবে না। অর্থাৎ কোথাও গিয়ে গোটা নিয়ন্ত্রণ নিতে চলেছে নির্বাচন কমিশন এবং এসআইআর যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তাই এই মর্মে একটি নোটিশ জারি করতে চলেছে কমিশন। তুমি জানো যে 2 দিন ধরে বৈঠক চলেছে কমিশনের দফতরে এবং সেখানে রেডি থাকো এই কথাটি বারবার উঠে এসেছে নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অক্টোবরেই এসআইআর হবার সম্ভাবনাও প্রবল থাকছে। কিন্তু নোটিফিকেশন কবে জারি হতে পারে শ্রাবন্তী? কারণ এই যে বৈঠক হচ্ছে 2 দিনের দিল্লিতে, সেখানে বেশ কিছু ইঙ্গিত তো পাওয়া গেল, সূত্র মারফত খবর এলো, কিন্তু নোটিফিকেশন নিয়ে কিছু বিবৃতি? দেখো, ইতিমধ্যেই বিএলওদের সঙ্গে ইআরওদের বৈঠক শুরু হয়ে গেছে 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সেই বৈঠক শেষ করার কথা বলা হয়েছে। এবার বিএলওদের স্বস্তি দিতে, তার কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি প্রায় 600 বিএলওকে শোকজ করেছে কমিশন এসডিও বা বিডিও মারফত। সেখানে তাদের একটা মুখ্য অভিযোগ ছিল যে তারা যদি তাদের নিজস্ব কাজ করেন তাহলে কখন এই ধরনের কাজ করবেন। সেখান থেকে একটা স্বস্তি যেমন পাওয়া যাচ্ছে, ঠিক তেমনিভাবে সরকারি আধিকারিকরা যারা এসআইআর এর সঙ্গে যুক্ত হবেন তারা যাতে কোনো রকম পদক্ষেপ নিতে দ্বিধা না করেন, তার জন্য তাদেরকে বদলিও করা যাবে না। আগামী সপ্তাহের মধ্যেই এই নোটিশ জারি হতে পারে বলে মনে করা হচ্ছে, তার কারণ শুক্রবার পর্যন্ত ছুটি থাকছে, তার মধ্যেই এই নোটিশ জারি হওয়ার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ। আর এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টে অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার রক্ষা কবচ প্রত্যাহার করলো আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। শুভেন্দুর রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মানিকতলা সহ মোট 4টি মামলায় সিবিআই এবং রাজ্য পুলিশের যুগ্ম সিট গঠন করলো আদালত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করলো আদালত। এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিংয়ের পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। শুভেন্দু অধিকারীর মামলায় অনেকগুলো এফআইআর চ্যালেঞ্জ হয়েছিল, প্রায় 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল। তার মধ্যে ওই 12-13টা মামলা ওর কোয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ, ইনভেস্টিগেশন উইল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এবং এখানে সিটের সিট করেছে, সেই সিটে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন এসপি থাকবে র্যাঙ্কে, আর সিবিআইয়ের একজন থাকবে। তারা দুজনেই ইকুয়াল সংখ্যার নিয়ে তার ইনভেস্টিগেশন হবে। আমরা ওয়েলকাম করছি, কেননা আমাদের যে বক্তব্য, মানে মাননীয় বিরোধী দলনেতার যে বক্তব্য যে ওনার বিরুদ্ধে পুলিশ প্রসিকিউশন হচ্ছিল, ওনার বিরুদ্ধে ভুয়ো এফআইআর রাজ্য সরকার রেজিস্টার করছিল, সেটি আজকে প্রতিস্থাপিত হয়েছে। এফআইআরগুলো বেশিরভাগই কোয়াস্ট হয়ে গেছে এবং বাকি এফআইআরও পুলিশের ওপরে, রাজ্য পুলিশের ওপরে আদালতও ভরসা রাখতে পারেনি। তাই জন্যেই সিবিআই এবং রাজ্যকে নিয়ে এই এসআইটি কনস্টিটিউট করে দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বক্তব্য রেখেছে তাতেই মান্যতা, আইনি মান্যতা হলো যে এভাবে একটা দীর্ঘকালীন, কবে শেষ হবে তার নেই ঠিক, একটা চিরকালীন রক্ষা কবচ দেওয়া যায় না। যার বলে বলিয়ান হয়ে বিরোধী দলনেতা বহু প্ররোচনামূলক কথা বলেছেন, কুৎসা করেছেন, আপত্তিকর কাজ করেছেন, কিন্তু কিছু করা যায়নি আইনে। শুভেন্দু অধিকারীর জন্য বড় ধাক্কা। যা যা প্ররোচনা দেবেন, যা যা করবেন, এবার কিন্তু আগু পিছু 10 বার ভেবে করতে হবে। কারণ জাস্টিস মান্থার রায়টা বিজ্ঞানসম্মত এবং আইনসম্মত ছিল না, সেটা আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্ত সেটা কিন্তু প্রমাণ করে দিলেন। এসব কোনো ধাক্কা বিজেপির নেতাদের কাছে কোনো বিষয় নেই, শুভেন্দু অধিকারীর কাছে কোনো বিষয় নেই। আমরা এফআইআর অনেক সহ্য করেছি, আগামী দিনেও করব। জেলে যেতে হলে আমরা সবাই জেলে যাব, শুভেন্দু দা একা জেলে যাবে কেন, আমরাও জেলে যাব। সমস্ত চার্জশিট হচ্ছে আপনার উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেয়া চার্জশিট। আমার বিশ্বাস আদালতের কাছে এই সমস্ত বিষয়ে শুভেন্দু দা নিষ্কলঙ্ক হয়ে বের হয়ে আসবে।
শুভেন্দু অধিকারীর পর এবার অস্বস্তি বাড়ল অর্জুন সিং এরও। গুলি চালানোর হুমকি মামলাতে বিপাকে অর্জুন সিং। এফআইআর বাতিলের আর্জি খারিজ করলো হাইকোর্ট। অর্জুনের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যান নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। তদন্তের দায়িত্বে থাকবে মুরলীধর শর্মার নেতৃত্বাধীন এসআইটি। তবে আগাম জামিনের আবেদনের সুযোগ পাবেন অর্জুন সিং বলে জানা যাচ্ছে। এর মধ্যে কোনো বিপাকের ব্যাপার নেই। গুলি চালানোতে যারা ওয়ারেন্ট একদিনের মধ্যে ইস্যু করেছিল, সেই ওয়ারেন্টের এগেনস্টে আমি হাইকোর্টে গিয়েছিলাম যে এই ওয়ারেন্টটা ভুল আছে। হাইকোর্ট ওই ওয়ারেন্টটা খারিজ করেছে, বলেছে আপনি 6 সপ্তাহের মধ্যে অ্যান্টিসিপেটরি বেল ফাইল করে বেল নিয়ে নিন। কেসটা ট্রায়ালের কেস আছে, ট্রায়ালের মতন চলবে। তার বিরুদ্ধে তদন্ত তো চলবে। তদন্ত তো কোনোদিন বন্ধ হয়নি, তদন্ত তো প্রথম দিন থেকে চলছে। মালদাতে সেখানে ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ। মন্ত্রী তাজমুল ও জেলা পরিষদ সদস্য বুলবুলের অনুগামীদের সংঘর্ষে হরিশ্চন্দ্রপুরে রাতভর তাণ্ডব। মন্ত্রীর অনুগামীদের গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও। গতকাল রাতে বুলবুল অনুগামীদের উপর হামলার অভিযোগ। তাজমুল অনুগামীদের বিরুদ্ধে পরে নিজেই ঘটনাস্থলে এসে বিক্ষোভের নেতৃত্ব দেন বুলবুল খান। যদিও মন্ত্রী তাজমুল হোসেনের দাবি তিনি কিছুই জানেন। এরা মন্ত্রীর গোষ্ঠী হোক বা কারো গোষ্ঠী হোক, এটা কোনো ব্যাপার নাই। অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, একদম অন্যায় হচ্ছে। অন্যায় তো আপনাদের দলের লোকরাই তো করছে। আজকে কোথায় সিকিউরিটি আর কোথায় আইসি সাহেব বলেছেন কি ব্যবস্থা নিচ্ছে, না হলে বৃহত্তর আন্দোলন থেকে আন্দোলনের কাজ। যা তৃণমূল সমর্থক, এদের উপর যদি এরকম হয়ে যায় অত্যাচার, তাহলে কি করবে? সন্ত্রাস চলছে এলাকায়, মানছেন? 100% সন্ত্রাস চলছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করি, তো অন্যায়ের প্রতিবাদ করলে হয়, ঠিক আছে। আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আস্থা আছে। 20 বছর থেকে রাজনীতি করি, আজ পর্যন্ত ঝড় ঝামেলা ঝগড়াঝাটি কোনো খুন ফাসাদ হাবি জাবিতে আজ পর্যন্ত আমি নাই। আর যতদিন বেঁচে থাকবো আমি এগুলোর মধ্যে নাই। কে কি করছে, কে কার বদনাম করছে, ওগুলো দেখার কিছু নেই। একমাত্র উপরওয়ালাই জানে। আমি যদি বেইমানি বলি তো উপরওয়ালাই জানবে যে আমি যদি কোনো ঘটনার সাথে কোনো যুক্ত থাকি তো উপরওয়ালা জানে একদিন আমাকে মরতে হবে। ঝড় ঝামেলা হয়েছে নিয়ে হয়েছে, ওটা ওদের ব্যাপার। আমি এসবের মধ্যে আমি কিচ্ছু নেই। 26শে ভোটের আগে বারাসাত 2 ব্লকে তৃণমূলে অস্বস্তি চরমে। ব্লক স্তরে কমিটি গঠন নিয়ে দলের নিচুতলা চূড়ান্ত অসন্তোষ। দলের শত্রুদের বিসর্জনের হুঁশিয়ারি অঞ্চল সভাপতি মেহেদি হাসানের। বিজেপি সিপিএম থেকে আসা লোকজন তৃণমূলের নেতৃত্ব দিলে মানব না। অন্যের চোখ দিয়ে দেখা বন্ধ করুন জেলা নেতৃত্বকে আবেদন ব্লক স্তরের নেতাদের। বারাসাত 2 ব্লকের নতুন কমিটি বাতিল করে ফের কমিটি গঠনের দাবি বিদ্রোহী গোষ্ঠীর। মা কালীকে যেভাবে বিসর্জন দেওয়া হয়েছে, এই দলের শত্রুদেরকে আমরা বিসর্জন দিতে মাঠে এবং সেদিন যেভাবে মাঠে নামবো তার আদরটা থাকবে অনেক ছোট এবং অনেক বড়। দলকে আমাদের যতটা আমাদের ক্ষমতা আছে আমরা দলকে বোঝানোর চেষ্টা করব। দল যদি মনে করে যে এই লোকগুলোকে দরকার নেই, যে প্যানেল লিস্ট আউট হয়েছে সেই প্যানেলই ভালো, তাহলে আমরা আমাদের পরের স্টেপ আমরা আলোচনা করে আমাদের নেতারা যা সিদ্ধান্ত দেবে আমরা সেইভাবেই এগোবো। আমাদের যে বিধায়ক ছিলেন হাওড়া বিধানসভা, তিনি আমাদের এই যে সিনিয়র নেতৃত্ব কোনো দিন একটা দিনের জন্য আলোচনাও করেননি। তার ব্যক্তিগত তার চোখ দিয়ে উনি ব্লকটাকে দেখেন, তার মন মর্জি করে নাম করা দিয়েছে, যার জন্য এই বিক্ষোভ। আগামী দিনের আমাদের যদি এই না শোনা হয়, আমাদের মনে হয় দল যদি আমাদের না যায় আমরা গণ ইস্তফা দেবো, সেই দিকে আমরা হাঁটবো। দীপাবলি উৎসবকে অপমান বিদেশি সমর্থন মহামৈত্রর। কানাডার ব্লগারের পোস্টকে রিপোস্ট তৃণমূল সাংসদের। বিদেশে দীপাবলি উদযাপনকে আবর্জনার সঙ্গে তুলনা কানাডার নাগরিকের। সনাতন সংস্কৃতির অপমানজনক মন্তব্যকে সমর্থন মহামৈত্রর। সোশ্যাল মিডিয়ায় শাসক নেত্রীর তীব্র সমালোচনা বিজেপির। চাপে পড়ে অবশেষে ক্ষমা প্রার্থনা মহুয়ার। ভুল করে পোস্ট, সাফাই তৃণমূল সাংসদের। আমরা দুটো পোস্টই আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিজেপির তরফে মহামৈত্রের যে পোস্ট সেটিকে রিপোস্ট করা হয় এবং যে ব্লগারের কথা বলে মহামৈত্র পোস্ট করেছিলেন সেই পোস্টও আপনাদের সামনে আমরা রাখছি। আর পরবর্তীতে বঙ্গ বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করা হয় সেই পোস্টটিও রাখছি। ছয় বিশ্ববিদ্যালয়ে হবু উপাচার্যদের রাজভবনে তলব রাজ্যপালের। 27শে অক্টোবর সোমবার বিকেলে ডেকে পাঠিয়েছেন রাজভবনে
আনন্দ বোস। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমার সঙ্গে। সুমন, কি কারণে এই তলব? দেখো, সম্প্রতি আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে সবকটি বিশ্ববিদ্যালয়ে কোনো স্থায়ী উপাচার্য নেই। সেই জায়গায় 8 জন উপাচার্যের নাম সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটি ঠিক করেছিল। তার মধ্যে 2 জনের ক্ষেত্রে ওম প্রকাশ মিশ্র সহ আরেকজনের বিরুদ্ধে রাজ্যপালের আপত্তি রয়েছে। অর্থাৎ 6 জন উপাচার্য মোটামুটি স্থির হয়েছেন যারা স্থায়ীভাবে দায়িত্ব নেবেন। সেই 6 জনকেই রাজভবন থেকে ডেকে পাঠানো হয়েছে 27 তারিখ বিকেল 5টার সময়। যতদূর সম্ভব তাদের হাতে ওই দিন নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে বা প্রাথমিকভাবে আরো একটা স্ক্রিনিং করা হতে পারে তাদের। রাজ্যের সঙ্গে রাজ্যপালের যে সমস্যা আমরা বারবার দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই হবু উপাচার্যদের রাজভবনে ডেকে পাঠানো নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সম্প্রীতি। ধন্যবাদ সুমন। রাস্তা নিয়ে বিবাদ, আর সেই বিবাদে রাজ পড়ল কালী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রায়। দুপক্ষের সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত বীরভূমের দুবরাজপুরের ভালুকা। সংঘর্ষে জখম দুপক্ষের 5, আটক 2। সূত্রে খবর, একটা রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গ্রামবাসীদের একাংশের সঙ্গে একটি পরিবারের বিবাদ। অভিযোগ, গতকাল রাতে শোভাযাত্রার সময় সেই আক্রমণ হয়। পাল্টা অপরপক্ষের দাবি, শোভাযাত্রা থেকে তাদের উপরই হামলা করা হয়। যাওয়ার সময় একবার ঝামেলা হয়েছে, ও বারণ করেছিল যে না এখানে ঠাকুর পার করতে দেবো না। এবার আমরা কিন্তু সেটা প্রতিমাটা পার করার জন্য এসেছিলাম। এবার কারণ ঠাকুর প্রতিমাটা ঠেলে পার করার জন্য ও ওপর থেকে 2 তলার ওপর থেকে ঝাউইট ফেলেছে। ওই যে চিত্তরঞ্জন মহাদানী, ওর ছেলে প্রশান্ত মহাদানী। কেন তোমাদের উপরে? আমাদের উপর আক্রোশটা ওই যে রাস্তাটা আমরা বাধা দিয়েছি যে তুমি রাস্তার উপরে কেন চাপিয়ে বাড়ি করলে, সেটা ওই জন্য আক্রোশটা ওর। ঠাকুর বাসনতে আমাদের যখন গেটে কাজকে এলো না, তখন আমি দরজাটা খুলে ঠাকুরকে প্রণাম করলাম, দাঁড়িয়ে আছি। ওরা কিন্তু লাইটটা বন্ধ করে কী করলি, ছোটো ছোটো ঠেঙ্গা ফাবু ছুটতে লাগলো, তারপরে ঢিল ফিল ছুটতে লাগলো। তখন আমার পিছনে এমন তুমি ঘর ঢুকো, ঘর ঢুকতে বলতে বলতে 100, 150, 200 লোক একদম ঘরে হুড়বুড় ঢুকে 2টো ট্রাক্টর উঠে আমার ছেলেটাকে আমাকে 3 জনাকেই মারতে লাগলো। ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখছি। শরিকি বিবাদে মালদার হরিশ্চন্দ্রপুরে রক্তারক্তি কাণ্ড। বচসা থেকে হাতে রড, ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষ। এখনো পর্যন্ত 10 জন জখম হয়েছে বলে জানা যাচ্ছে। হরিশ্চন্দ্রপুরের দক্ষিণ মুকুন্দপুর গ্রামে একই পরিবারের 2 শরিকের মধ্যে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের, আর তারপরেই শুরু হয় বচসা। সেখান থেকে হাতাহাতি। চাঁচল মহকুমা আদালতের মামলাও চলছে। পাঠাতে হবে না আপনাকে, দেখে নিন এটারই উপর সব কিছু হবে খেলা। দেখে যান রোড দিয়ে রোড দিয়ে পাঠাতে হবে না আপনাকে, দেখে নিন এটারই উপর সব কিছু হবে। জমি যেটা মাপতে, ওখানে যেটা মাপতে দুঃখিতা দিয়ে, তো ওরা সব মানে 10-15 জন মিলে আমাকে লাঠি দিয়ে, হ্যাঁ, আর মোটা রোড দিয়ে আর বন্দুক আর এই তরোয়াল দিয়ে মাথার মধ্যে বাড়ি উড়িয়ে মেরে এই যে হাত কেটে দিয়েছে এখান থেকে ভালো করে। আর এখানে হাতে মেরেছে, যে হাতটা দেখো ভেঙে গেছে, হাতটা এখন খুলে নাক সাফ হয়, এটা হাত বলছি। কারা মেরেছে আপনাদেরকে? কারা মেরেছে? কি নাম ওদের? ওদের হলো শ্যাম সুন্দর সিং, মমতা সিং। আমাদের রিপোর্টার সুব্রত সে বিষয়ে আরো তথ্য দিতে পারবেন। সুব্রত, জমি বিবাদ মানে ঠিক কি হয়েছিল যার জন্য একদম হাতাহাতি, মানে ধারালো অস্ত্র দিয়ে হামলা করতে হলো? দেখো, সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে 19 শতক জায়গা, সেই 19 শতক জায়গা নিয়ে কিন্তু 2 পক্ষের মধ্যেই দীর্ঘদিনের বিবাদ। এবং যে এখানে মানে এর আগেও কিন্তু একাধিকবার বচসা হয়েছে, ছোটোখাটো মানে সংঘর্ষ ঘটেছে। কিন্তু এবারে যেটা হলো যে এক পক্ষ সেখানে গিয়ে জমি মাপযোগ করা শুরু করে দেয় এসে হঠাৎ করে, এবং তারপরে যখন তারা মাপযোগ করছিল হঠাৎ করে অন্য আরেক পক্ষ এসে তাদের উপর হামলা চালায়। যদিও এটা বিষয়টা পারিবারিক, মানে কাকাতো ভাইদের সঙ্গে তাদের ওরা অন্য আরেকটি পরিবারের মধ্যে গোলমাল, কিন্তু এই পারিবারিক হলেও এই জমির বিবাদকে নিয়ে কিন্তু গ্রামেও এর আগেও বিভিন্ন সময় তাদের সালিশি বসেছে, গ্রামে বিচার সভা বসেছে, এবং এছাড়াও বহু গ্রামবাসী কিন্তু এই ইনভলভ হয়েছে এই সংঘর্ষের মধ্যে। এবং যেটা দেখা যাচ্ছে যে 2 পক্ষের সংঘর্ষে মানে ধারালো অস্ত্র, লোহার রড, লাঠি ব্যবহার করা হয়েছে। এবং এখনো পর্যন্ত পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে তা এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানায়নি, কিন্তু অন্যদিকে 10
ওরা যেটা বলছে যে চোখের গুঁড়ো দিয়ে নাকি আপনারা মারধর করেছেন। না কিছু না স্যার, ওসব কিছু না, ওরা জাল জুড়ছে স্যার, কি বলবো, যে ছোট কাল থেকে ওরা সাথিয়ে আমাদেরকে ফেলে দিয়েছে। আপনাদের হাতে কোনো রকম কোনো ধারালো অস্ত্র বা ছিল, না, কোনো কিছু না, পিস্তল কিছু ছিল না। বলছেন? না না কিছু ছিল না স্যার, ওরা ওদেরই কাছে সব কিছু স্যার। ওরা দাদাগিরি দেখাচ্ছে, ই করছে, মারপিট লাগাইছে, আবার বন্দুককে দেখায় ধমকি দিচ্ছে, কি বলে গুলি মারা দিব হেলতে। আবার আমাদের লেবার গেছিল, লেবারদেরকেও বন্দুক দেখায় ধমকি দেখাইছে। তারপরে আবার আমরা গেলাম পর থেকে লঙ্কার গুঁড়া ছিটতে লাগলো, মারপিট স্টার্ট করে দিল। আবার রড নিয়ে মেরে মাথা ফাটাই দিয়েছে আমাদের 3-4 জন আগে। কতজন কি মেরেছে আপনাদের? 4 জন আগে। মালদা ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। কি জানা যাচ্ছে? বাবা বিজেপি করায় ছেলেকে মারধরের অভিযোগ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলির বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ওখানে পৌঁছে গিয়ে দেখি যে আমার ছেলেকে রক্তাক্ত করেছে, প্রচণ্ড মারধর চলছে। আমি যখন, এবং কাউন্সিলর নিজে দাঁড়িয়ে বিষয়টি লিড করছেন, হয়তো ওরা যেভাবে মারধর করছিল আমি হয়তো পরে পৌঁছলে আরও অনেক বড় ঘটনা করতো, আমার ছেলের প্রাণ নাশ হতে পারত। তো প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে হবে, তার জন্য রাজনৈতিক লড়াই হবে। বাচ্চা ছেলেকে তুলে নিয়ে গিয়ে মারছে, এ কোন শাসন, এ কোন আইন, আর এটা কোন শক্তি? কাকুলি চৌধুরী আসার পর জিজ্ঞেস করে তোর বাবার নাম কি, আমি বললাম কাজল গোস্বামী। ওরা বলে বেশি বড় নেতা হয়েছে, আদিনাথ নিয়ে লড়বে, পাড়াতে আমাদের বিরুদ্ধে সংগঠন তৈরি করবে, পলিটিশিয়ান হবে, এরকম বলে আমার গায়ে এক থাপ্পড় মারেন করে কন্টিনিউয়াস আমাকে থাপ্পড়াতে থাকেন। এবার থাপ্পড় মারার পর তারপরে বাকি ওখানে যারা ছেলে পেলে ছিল ওদেরকে বলে এবার একে মার, করে আমাকে মারে। এবার আমার সাথেও 2-3 জন বন্ধু ছিলেন, ওদেরকেও কন্টিনিউয়াস মারে। যেটা শুনেছেন ওটা মিথ্যা। তৃণমূল পার্টি অফিসে কোনো ঘটনাই ঘটেনি। এফআইআর করতে বলেন, যদি করে থাকে। এফআইআর করেনি কেন? এফআইআর করতে বলুন। এটা এই যত পারবে এগুলা মিথ্যা করে বলা হচ্ছে। আমার স্ত্রী হোক, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার বাবা হোক, যেই হোক, তার প্রপার অ্যাকশন যদি পুলিশ দেখে ইনকোয়ারি করুক না কেন। আর আপনাদের যে বলা পার্টি অফিসে, কোনো পার্টি অফিসে এরকম ঘটনা ঘটেনি। ভবানীপুরের পর গড়িয়া বাজি তাণ্ডবের প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি, প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মার, ধর্ষণের হুমকি। গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে ভয়ঙ্কর ঘটনা। কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে শাসায় দুষ্কৃতীরা। রাস্তা থেকে ফ্ল্যাট লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট। নেতাজি নগর থানায় ফোন করে সাহায্য মেলেনি বলে অভিযোগ। পরে 100 ডায়ালে ফোন করে পুলিশ আসে। 14 বছরের ছেলের সামনে রাস্তায় ফেলে মারধর করা হয়। বাঘাযতীন হাসপাতালে গেলে শাসানির অভিযোগ। মূলত কি ঘটেছিল গতকাল রাত্রে? গতকাল রাতে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল ভাইফোঁটার উপলক্ষে। তো তাদেরকে আমরা ছাড়তে গেছি নিচ অব্দি। তো ততক্ষণে খেলাঘরের ঠাকুরটা ভাসানোর জন্য এখানে এসেছে। আর ওখানে সবাই বোম ফাটাচ্ছে। একটা বাচ্চা ছেলে এমন বোম ফাটিয়েছে যেটা আমার পায়ের কাছে এসে পড়েছে। তো আমি তাকে একটা ছোট প্রতিবাদ করেছিলাম যে বাবা এরকম করে ফাটাস না, আমারও লেগে যাচ্ছিলো এক্ষুনি, আর সবার লেগে যাবে। ব্যাস, শুধু জাস্ট আমি এইটুকুনি কথা বলেছি। তখনই সমস্ত পাড়ার ছেলেরা, খেলাঘরে 7-8টা ছেলে এসে আমার ওপরে চড়া হয়েছে। কি হয়েছে, বোম ফাটানো হয়েছে, কি ক্ষমা চাওয়া হয় না তা না, কি বলছে এখানে বাজছে। এসে ধামাধাম আমাকে মারধর শুরু করে দিল। আমাকে টেনে হিঁচড়ে ওদিকটায় নিয়ে গিয়ে ওখানটা একটু আপ ডাউন আছে, ওখানে আমাকে ধাক্কা দিয়ে ফেললো। লাথি ঘুষি, চুলের মুঠি টেনে, আমার ভেতরে চুল এখনও ফুলে আছে মাথার ভেতরে, পুরো হাত, কোমর, পা, পুরো পায়ের মধ্যে দাঁড়িয়ে রীতিমতন মানে ওরা থেতলে দিয়েছে আমার পাটাকে। আমি উঠেছি যখন আমি দাঁড়াতে পারছি না পায়ের মধ্যে। তারা আমার গলা টিপে ধরেছে, তারা ঘুষি মেরেছে মুখের মধ্যে, এই সমস্ত করেছে। সে তখন আমাকে ওখান থেকে যে বাঁচাতে গেছে, ওকেও ওরকম টেনে টুনে গলা ঠলা কেটেছে। তবুও কোনোভাবে আমরা গেটের ভেতর ঢুকে এসেছি। আপনার বাড়িতে আপনি কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছেন? একদম মারাত্মকভাবে আমি ভুগছি। কেন আমাদের এই রাস্তাটা অবলম্বন করি আমাদের মেন রাস্তায় যেতে হয়, যে কোনো জিনিস আনতে যেতে হয়।
আর এই রাস্তা দিয়ে ওরা হসপিটালে ঢুকেই বলেছে তোরা মেডিকেল যদি করাস বা থানা পুলিশে যাস কীভাবে বাড়িতে থাকতে পারবি, কীভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবি সেটা আমরা দেখে নেবো, হাত পা ভেঙে দেবো। আপনিও কি নিরাপত্তাহীনতা ভুগছেন? অবশ্যই বিভৎস, কারণ আমার ছেলেও খেলতে যায়, স্কুলে যায়, আমারও স্কুল যাওয়ার পথ ওটা, সুতরাং আমরা ভীষণ নিরাপত্তাভাবে ভুগছি। এবার আমি আপনাদের সামনে দুটো ছবি রাখছি, একদিকে গড়িয়া এবং ভবানীপুর। শব্দ তাণ্ডব প্রতিবাদ করেছিলেন, আর তার ফল কি হয়েছে এই দুটো ছবি থেকেই পরিষ্কার। একদিকে ভবানীপুরে আমরা দেখলাম একজন বৃদ্ধা, তিনি প্রতিবাদ করেছিলেন, তারপর তার উপর অত্যাচার চললো, আর ঠিক সেই একই ছবি আমরা দেখলাম গড়িয়ায়। তার বক্তব্য আপনাদেরকে এখন শোনালাম যে তারা বাধ্য হয় পুলিশে ফোন করেন, তারপর সেখানে পুলিশ আসে, সেটা গড়িয়ার ছবি। দুটো ছবি আপনাদের সামনে। কিন্তু অপরপক্ষ কি বলছে গড়িয়ার ঘটনার ক্ষেত্রে আপনাদের শোনাবো। ওনার বর এবং ওনার কেন ছেলে আমাদের বাচ্চার উপরে বোম এবং আজা ইট মেরেছে। আমার বাচ্চা মরে যেতে পারতো, কালকে পুড়ে যেতে পারতো ওনার ছেলের জন্য। আমার বাচ্চা ভয় কাঁদছে, আমার নামে বোম ফেলেছে ওনার ছেলে এবং ওনার বোন। কেন ফেলেছে? আমি মিথ্যা কথা বলবো না। না, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। উনি এই দিক থেকে এসেছে, এখানে যা দাঁড়িয়েছিল, আমি মা কালীর দিব্যি খেয়ে বলছি, মিথ্যা কথা বলবো না। এখানে দাঁড়িয়েছিল আর একটা মেয়ে, সে বলছিল এই চল এই চল, ও যাচ্ছিল না, দাঁড়াই না দাঁড়াই না, কেউ হাত দেয়নি ওনার গায়ে। ওর ছোটে যে ঘুষিটা, ওর স্বামীর ঘুষিটা লেগেছে, ওর স্বামী আমাকে মারেছে, এখানে একটা মেরেছে আর একটা মারতে গেছে, এরকম সরে গেছি, তখন ওর স্বামীর ঘুষিটা ওর লেগেছে। এখানে কেউ ছিল না, ওই দিদিটাই ছিল এখানকার। আমরা যখন এখান থেকে যাই, দিদিটা ড্রিঙ্ক করেছিল, ভাসানের আওয়াজ শুনে কিন্তু নেমে এসে এখানে বাজি ফাটাচ্ছে। ওর টেন্ডেন্সি ছিল ঝগড়া করার। দুপক্ষের বক্তব্য আপনাদের সামনে রাখলাম, কিন্তু পুলিশের তরফে কি বলা হয়েছে এবার সেটা শুনবো। গড়িয়ার প্রতিবাদী দম্পতিকে আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশ যেটা বলছে, অভিযোগকারিনীকে সব রকমের সহযোগিতা করা হয়েছে, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল। তবে আক্রান্ত দম্পতি প্রথম গন্ডগোল শুরু করে বলে স্থানীয়রা অভিযোগ করছে, যেটা আপনারা শুনলেন। পুলিশ তাই বলছে, গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পানিহাটিতে কালী পুজো চাঁদার জুলুম, শাসকের দৌরাত্ম্য, দাবি মতো চাঁদা না দেওয়ায় দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ, বাড়িতে হামলা, এমনকি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। হামলার অভিযোগ পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অর্জুন চক্রবর্তী ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। আমার সহকর্মী অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, চাঁদার জুলুম নতুন কিছু নয়, বছর বছর এই ধরনের ঘটনা সামনে আসে, কিন্তু এবার আবারও কাঠগড়ায় শাসক দল এই চাঁদার জুলুমের জন্য। একদম 2000 টাকা চাঁদা চেয়েছিল মিলন মন্ডল, আনন্দনগরের বাসিন্দা, পানিহাটি 19 নম্বর ওয়ার্ডের। সেই তাকে সে 2000 টাকা দিতে না পারায় তার বাড়ির জিনিসপত্র কেন সে ঠিক জায়গায় রাখেনি, এই অজুহাত দিয়ে তাকে মারধর করে ব্যাপক। আবার এই মারধরে সাফাই গাইছেন খোদ ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের বক্তব্য যে পাড়ার লোকের অভিযোগ সে বাড়িতে মদ গাঁজা বিক্রি করে, সেই জন্য তার কাছে চাঁদা চেয়েছে, দেয়নি, মারধর করেছে। মানে তাদের পাশে অর্জুন চক্রবর্তীর পাশে ভাইস চেয়ারম্যান নিজে দাঁড়াচ্ছে, সুভাষ চক্রবর্তী নিজেই। দেখুন, এই ঘটনায় কিন্তু একটা ব্যাপক চাপানোর সৃষ্টি হয়েছে পানিহাটি এলাকায়। যদিও এখনো পর্যন্ত ফেরার অর্জুন চক্রবর্তী, পুলিশের থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘোলা থানায় অর্জুন চক্রবর্তী তার দলবলের বিরুদ্ধে, পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি। এদিকে আতঙ্কে ভুগছে ভুক্তভোগী মিলন মন্ডল এবং তার রিঙ্কু মন্ডল, তাদের পরিবার, এবং তারা কি শঙ্কার মধ্যে রয়েছেন, একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। আবার যদি তাদের বাড়ি ভাঙচুর করে, মারধর করে। প্রথমে তারা 500 টাকা দিয়েছিলেন, তার বাড়িওয়ালা 500 টাকা দিয়েছিল, 1000 টাকা দিয়েছিল। তারপরে তাদের 2000 টাকা না দিলে তাদের ওপর এরকম অজুহাত তুলে বাড়িতে কাজ জিনিসপত্র রাখার অভিযোগ তুলে তাদেরকে মারধর করে। তবে পুলিশ এখনো পর্যন্ত ওদেরকে গ্রেপ্তার করেনি, কখন গ্রেপ্তার করে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। ধন্যবাদ অনন্ত। এই মুহূর্তে আমরা একটা বড় খবর পাচ্ছি, খাস কলকাতায় আবারও খুন। এই মুহূর্তে বড় খবর, হোটেলে বক্স খাটের ভিতর থেকে দেহ উদ্ধার হয়েছে। রফি আহমেদ কিদওয়াই রোডে হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার। এই মুহূর্তে বড় খবর, সরাসরি আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহ জানাতে পারবেন ঠিক কি হয়েছে। সুপ্রিয়।
দেখো ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই হচ্ছে এই যে হোটেল 66 রফি আহমেদ খিদিওয়াই রোড। আর এই হোটেলের ভেতরেই যে ঘর রয়েছে সেই ঘরের ভেতরে থাকা যে খাট বা বক্স খাট, সেই বক্স খাটের মধ্যে থেকে বা ভেতর থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়, এমনটাই আমরা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি। এবং সেখান থেকে কিন্তু প্রাথমিকভাবে ওই যুবককে খুন করে তার দেহ লোপাটের জন্য এই বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার পাশাপাশি আরও যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যেহেতু এটা একটা হোটেল, সেই জায়গা থেকে গতকাল প্রাথমিকভাবে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গতকাল দুই যুবক তারা একসঙ্গে আসেন এবং হোটেলে ঘর ভাড়া নেয় এবং তার পরবর্তীতে এক যুবক, তার এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আজ সকাল থেকে যখন হোটেলের কর্মীরা দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেন, কোনো রকম যখন সারা শব্দ পাওয়া যায়নি, তার পরবর্তীতে তারা ঘরের ভেতরে ঢুকে খাটের ভেতরে ওই যুবকের দেহ দেখতে পায়। তবে এর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে, সম্পূর্ণটাই তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই পার্ক স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে, তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। হোটেলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। হোটেলের যে সিসি ক্যামেরা রয়েছে, ক্যামেরা পার্সন সৌন্দর্যের যে ছবি দেখালো সেই ফুটেজ দেখা হচ্ছে। অর্থাৎ এই যে যুবকের দেহ উদ্ধার হয়েছিল তার সঙ্গে যে এসছিলেন, তারা কখন এসছিলেন, কখন তারা বেরিয়েছিলেন এবং তাদের সঙ্গে বাইরে থেকে কেউ দেখা করতে এসছিলেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি হোটেলের যে রেজিস্টার বুক দেখতেই পাচ্ছ, যারা একেবারে তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন, আমরা তাদের ছবি দেখাচ্ছি। হোটেলের যে রিসেপশন, সেখানে হোটেল কর্মীদের সঙ্গে তারা এগিয়ে জানা যাচ্ছে, মানে এই ঘরের বুকিং কারা নিয়েছিলেন, মানে সেই যুবক কি তাদের সাথেই এসেছিলেন, মানে পরিচয় কি, কোথা থেকে এসছে, এই কিছু তথ্য কি এখনো অবধি এসছে? দেখো সেই বিষয়টাই কিন্তু আমি তোমাকে বলার চেষ্টা করছিলাম যে হোটেলের যে রেজিস্টার বুক, কারণ হোটেলে কোনো গেস্ট যখন আসছেন, তিনি যখন রুম ভাড়া নিচ্ছেন, তখন তাকে সচিত্র পরিচয়পত্র থেকে শুরু করে নিজেদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু মেনশন করতে হয়। এক্ষেত্রে সেই প্রসেস মেনটেন করা হয়েছিল কিনা, যদি হয়ে থাকে সেখান থেকেই কিন্তু যারা এসছিলেন, যে ঘর থেকে ওই যুবকের দেহ বক্স কাটের ভেতর থেকে পাওয়া গেছে, সেই ঘরে যে দুজন এসছিলেন, দুজনের নাম পরিচয় কী, তারা কোথা থেকে এসছিলেন, কবে এসছিলেন, সেই নির্দিষ্ট তথ্যই কিন্তু একদিকে যেমন রেজিস্টার বুক থেকে কালেক্ট করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, তার পাশাপাশি হোটেলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আমার ক্যামেরা পার্সন সৌজন্যকে আবার একবার দেখানোর জন্য বলবো, ইতিমধ্যেই কিন্তু পার্ক স্ট্রিট থানার পুলিশ তারা এসে পৌঁছেছেন। তার পাশাপাশি লালবাজারের গোয়েন্দা শাখার আধিকারিকরাও এসছেন, হোটেল কর্মীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং যে জায়গা থেকে, যে খাটের ভেতর থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই দেহ কি অবস্থাতে ছিল সেটাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। অর্থাৎ প্রাথমিকভাবে যে খুনের তথ্য সামনে উঠে আসছে, সেক্ষেত্রে যদি খুন করা হয়ে থাকে তাকে কিভাবে খুন করা হয়েছে এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে, সমস্তটাই কিন্তু যাচাই করার কাজ এখন ইতিমধ্যেই পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা চালাচ্ছেন। এবং তার পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ, রেজিস্টার বুক সবটাই কিন্তু খতিয়ে দেখে এই যুবক যারা এসেছিলেন তাদের নাম, পরিচয়, বিস্তারিত তথ্যও জানার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে স্বাভাবিকভাবেই একেবারে রফি আহমেদ খিদিওয়াই রোড 66 নম্বর, একেবারে প্রচুর এখানে হোটেল রয়েছে, তো স্বাভাবিকভাবেই এই পার্ক স্ট্রিট এলাকার এই রফি আহমেদ খিদিওয়াই রোডের হোটেলে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তুমি সঙ্গে থাকো সুপ্রিয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরে নজর রেখেছি আমরা। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, খাস কলকাতায় খুন, আবারও খুন, এবং একেবারে হোটেলে যে বক্স খাট, সেই বক্স খাটের ভিতর থেকে দেহ উদ্ধার করা হয়েছে। রফি আহমেদ কিদওয়াই রোডে হোটেলের ঘর থেকে যুবকের দেহ উদ্ধার। এই যুবকের সাথে যারা ছিলেন তারা কারা, তাদের পরিচয় কি, এই মুহূর্তে লালবাজারের টিম এসেছে, সেখানে পুলিশ তদন্ত করছে, রেজিস্টার বুক রয়েছে, সিসিটিভি রয়েছে, সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছে। আমি সুপ্রিয়র কাছে আরো একবার ফিরে যাব। সুপ্রিয় একেবারে সেই হোটেলের সামনে স্পট থেকে রয়েছে। সুপ্রিয়, যারা হোটেলের কর্মী রয়েছেন তারা প্রাথমিকভাবে, এখন অবধি যেহেতু বিষয়টা তদন্ত সবে মাত্র শুরু হয়েছে, প্রাথমিকভাবে কিছু বলতে পারছেন? দেখো হোটেলের যারা কর্মীরা রয়েছেন তারা সকলেই এখন ভেতরে রয়েছেন। এই হোটেলের গেট সম্পূর্ণরূপে বন্ধ করে পুলিশের তরফ থেকে রাখা হয়েছে, তার কারণ তদন্তের যে গতি প্রকৃতি কি সেটিকে যাতে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং বাইরে থেকে এই মুহূর্তে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভিতরে যারা রয়েছে তাদেরকেও কিন্তু বেরোতে দেওয়া হচ্ছে না। আর গোটাটাই তদন্তের স্বার্থে হোটেলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তদন্তকারী আধিকারিকরা কথা বলছেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন যে যুবকের দেহ উদ্ধার হয়েছে তিনি কবে এসেছিলেন, তার সঙ্গে আর কারা কারা এসেছিলেন, কতজন এসেছিলেন। এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমরা কিন্তু যেটা জানতে পারছি, যে যুবকের দেহ উদ্ধার হয়েছে তার সঙ্গে আরও একজন ছিলেন, কিন্তু দুজনের মধ্যে কি সম্পর্ক, কি কারণে তারা এসেছিলেন, কবে এসে উঠেছিলেন, এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমরা আরও যেটা জানতে পারছি যে দুজন একসঙ্গে এসে এই হোটেলে ঘর ভাড়া নিয়ে উঠেছিলেন এবং গতকালই তারা এসেছিলেন এবং তাদের সঙ্গে আর কেউ দেখা করতে এসেছিলেন কিনা বা পরবর্তীতে হোটেলে ঘর ভাড়া নেওয়ার পর তারা হোটেল থেকে বাইরে বেরিয়েছিলেন কিনা এবং এই যে দুই যুবক তারা একসঙ্গে এসে উঠলেন, হোটেলে ঘর ভাড়া নিলেন, তাদের মধ্যেই একজনের দেহ উদ্ধার হলো। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি খুন করার জন্যই ওই যুবককে এই হোটেলে নিয়ে আসা হয়েছিল? এদের মধ্যে কি সম্পর্ক ছিল? সবটাই
কিন্তু এখনও তদন্ত সাপেক্ষ। আর সেই কারণেই হোটেলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তদন্তকারী আধিকারিকরা কথা বলছেন। তার সম্বন্ধে বারবার যে ছবি দেখাচ্ছে রেজিস্টার বুক, সেটা খতিয়ে দেখা হচ্ছে, কারণ যার দেহ উদ্ধার হয়েছে তার নাম পরিচয় যাতে তদন্তকারীরা স্পষ্টভাবে জানতে পারেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, রেজিস্টার বুক থেকে তাদের নাম পরিচয় সম্পর্কিত তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন। তদন্তের স্বার্থে সেই সমস্ত তথ্য এখন সামনে আনা হচ্ছে না বা সংবাদ মাধ্যমকেও জানানো হচ্ছে না, যদিও সবটাই একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ইতিমধ্যে যে দেহ উদ্ধার হয়েছে যুবকের, তাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারী তুমি আধিকারিকরা। নজর রাখো সুপ্রিয়, তোমার মাধ্যমে আমরা অবশ্যই আমাদের দর্শকদেরকে জানাবো ঠিক কি কি তথ্য উঠে আসে তদন্তে, এবং হোটেলের যারা কর্মীরা রয়েছে তারাই বা ঠিক কি কি দেখেছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ। তুমি নজর রাখো। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, এসএসকেএমের নাবালিকা রোগিণীকে নির্যাতন, সেই নিয়ে এবার রিপোর্ট তলব। এসএসকেএম কর্তৃপক্ষের রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের সেই রিপোর্টে বলা হয়েছে যে কি ঘটেছে জানতে চেয়ে এই রিপোর্ট, কোথাও কোনো গাফিলতি আছে কিনা তাও দেখা হচ্ছে। মেডিকেল কলেজে পর নির্যাতনের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। পুলিশের ভূমিকাতে সন্তুষ্ট স্বাস্থ্য ভবন বলেই জানা যাচ্ছে। এসএসকেএমের নাবালিকা রোগিণীকে নির্যাতন, আপনারা জানেন অভিযুক্ত এনআরএস এর অস্থায়ী কর্মী, এবং সেই বিষয়টি ঠিক কি ঘটেছে সেই নিয়ে রিপোর্ট তলব করা হলো স্বাস্থ্য ভবনের তরফ থেকে। আর এই এসএসকেএমের নাবালিকা রোগিণীকে যৌন হেনস্থা করার প্রতিবাদ এবার কংগ্রেসের বিক্ষোভ। হাসপাতাল চত্বরে আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভে সামিল কংগ্রেস কর্মীরা। দেখুন সেই ছবি। হাসপাতাল চত্বরে বিক্ষোভ কংগ্রেসের। আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এসএসকেএমে বিক্ষোভ। ভরা বাজারে ফল ব্যবসায়ীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা। গ্রেফতার ব্যবসায়ী বন্ধু। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুনের চেষ্টার অভিযোগ। বৃহস্পতিবার রাতে বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া ঘটকপুকুর চৌমাথা এলাকার ঘটনায় শোরগোল। টিভি9 বাংলার হাতে সেই হামলার সিসিটিভি ফুটেজ দেখুন, আপনাদের সামনে তুলে ধরছি। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত ফল ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র মারফত খবর, ধৃত সুব্রত নস্করের বউয়ের সঙ্গে আক্রান্ত প্রবীর মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই রোষেই হামলা চলে বলে অভিযোগ। সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। এই ভিডিওটি আপনাকে বিচলিত করতে পারে। সেই মুহূর্তের ছবি দেখুন, প্রাণ বাঁচাতে দৌড় ফল ব্যবসায়ী। আমি এবার দোকানদারি করছিলাম, আমার দোকানদারি আমি করছিলাম। এবার ওই ছেলেটা ওই দোকানে উপরতে এসে ও বাবা করে নিচে লাভলো, আর পিছনটা একজন হেঁসে দিয়ে মারলো। ওর লেগে ছুটে চলে গেল, গিয়ে ডাক্তারখানায় নিয়ে গেল। বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ লোক সব বন্ধু। হ্যাঁ, তারপর রাস্তা দিয়ে চলে গেল। ছেলেটা হেঁচু নিয়ে চলে যাচ্ছে, চৌমাথা গিয়ে পুলিশ আটক করলো, নিয়ে তুলে নিয়ে চলে গেছে।